বাংলাদেশে নতুন অর্থ বছরের জন্য যে বাজেটটি আসছে সেই বাজেটে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর দেওয়া ঋণ শর্ত কতটা সামলাতে পারবে এবং সে সামলানোর জন্য বাংলাদেশ সরকার আসলে কি কি পদক্ষেপ নিচ্ছে সেটি এবারের বাজেটে দেখার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা সেটি নিয়ে কথা বলবো। এবারে 2024-25 অর্থ বছরের জন্য বাজেটে বাংলাদেশ সরকারের এই ঋণের শর্ত আর্থিক খাত সংস্কারের জন্য কি কি থাকছে সেটা আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। যে জিনিসটি নিয়ে শুরু করলাম, আইএমএফ এর ঋণ শর্ত, এবারে সরকারের যে বাজেটটি 6 তারিখ পেশ হতে যাচ্ছে 6 মে, কি মনে করছে আইএমএফ এর ঋণ শর্তটি কিভাবে প্রতিফলিত হবে এবারে বাজেটে? ধন্যবাদ। এবারের বাজেট তো একটা ব্যতিক্রমী সময়ে হচ্ছে, বাজেটটি ব্যতিক্রমী হবে কিনা সেটা আমাদের দেখার বিষয়। তবে আপনি যে প্রসঙ্গ অবতারণা করলেন যে আইএমএফের শর্ত এবং সেই শর্ত পালনে এই বাজেটে আমাদের কি কি থাকবে, আমি যেটা মনে করি যে বাংলাদেশের বাজেট, বাংলাদেশের যে অগ্রাধিকার, বাংলাদেশের যে চ্যালেঞ্জ, সেটার প্রেক্ষিতেই হতে হবে। আইএমএফ বেশ কিছু শর্ত দিয়েছে এবং সেই শর্তগুলির মধ্যে বেশ কিছু আছে যেগুলো আমরাও অনেক দিন ধরে বলছিলাম। সুতরাং সেদিক থেকে আইএমএফের শর্ত পালনের নিরিখে নয়, বাংলাদেশেরই অগ্রাধিকার প্রাপ্ত যেসব কার্যাবলী আছে সেটার নিরিখেই আমি বাজেটকে দেখতে চাই। সেটা আমি যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে এবারের বাজেটে যেমন আইএমএফও বলেছে যে আমাদের যে সম্পদ আহরণ, সেই সম্পদ আহরণটা জিডিপির 0.5% মতো বাড়ানোর কথা বলা হয়েছে। তো সেটার একটা বাজেটে উদ্যোগ থাকতে হবে এবং সেটা আইএমএফ না বললেও এটা আমাদের রাখতে হবে, কারণ আমরা দেখছি যে গত বেশ কয়েক বছর ধরে আমাদের জিডিপির যদি অনুপাত হিসেবে ধরি তাহলে আমাদের অভ্যন্তরীণ সম্পদ আহরণ এটা 8%-এর কাছাকাছি নেমে গেছে, যেটা আমাদের কয়েক বছর আগেও এটা আমাদের 11-র কাছাকাছি ছিল। সুতরাং সেদিক থেকে এবার অবশ্যই আমাদের একটা তাগিদ থাকতে হবে কিভাবে আমরা আমাদের অভ্যন্তরীণ যে উৎস থেকে আমরা বিভিন্ন আয় করি, সেটা ট্যাক্স হতে পারে, এনবিআর বহির্ভূত ট্যাক্স হতে পারে, নন ট্যাক্স হতে পারে, এইসব দিকে একটা উদ্যোগ থাকবে বলে আমরা আশা করছি। সেটা করতে গেলে মূলত কিন্তু চাপ দিতে হবে অপ্রত্যক্ষ করের জায়গায় প্রত্যক্ষ কর আমাদের মাত্র 1/3, আর অপ্রত্যক্ষ করই হলো 2/3 আমাদের টোটাল রেভিনিউর। তো এই অপ্রত্যক্ষ কর তো পরে হলো সাধারণ মানুষের উপরে। সুতরাং আমরা আমাদের যদি রেভিনিউ বাড়াই এই অপ্রত্যক্ষ করের উপরেই ভিত্তি করে, তাহলে কিন্তু এইটা একদিকে বন্টনের ন্যায্যতার বিরুদ্ধে হবে, আবার অন্যদিকে এই উচ্চ মূল্যস্ফীতির সময় জনগণের উপরে চাপ সৃষ্টি করবে। সুতরাং আইএমএফ যাই বলুক না কেন, আমার মনে হয় যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি ভর্তুকি প্রত্যাহার করি, আমরা যদি প্রণোদনা পুনর্বিবেচনা করি, যেটা আইএমএফ বলছে, এটার মূল উদ্দেশ্যটা হওয়া উচিত হলো যে আমাদের সাধারণ মানুষের এই উচ্চ মূল্যস্ফীতির চাপে যারা নাকি জর্জরিত, তাদেরকে কিভাবে আমরা কিছুটা সুরাহা দিতে পারি। সেক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে যাতে নতুন কর আরোপ না হয়, বরং সেখানে যদি কিছু রেয়াত দেয়া যায় সেটা আমাদের করতে হবে। সামাজিক সুরক্ষা, এটা আইএমএফও বলেছে যে সামরিক সুরক্ষা খাতের ভিত্তি প্রাপ্তি, স্থায়িত্ব, এগুলো বাড়ানোর কথা, এটা আমরাও বলছি, এটা একটা করতে হবে। বাড়তি হিসাবে আমাদের মনে হয়েছে যে যেমন আরবান এলাকাতে তো ফ্যামিলি কার্ড ইত্যাদি নেই, তো সেখানে কিভাবে আমরা সামাজিক সুরক্ষাগুলি শক্তিশালী করতে পারি। সেখানে আমাদের টিসিবি হয়তো বা সেখানে কিছু বিক্রি টিক্রি করে, যেখানে লম্বা লাইন হয়, আরবান ওয়ার্কারদের জন্য আমরা রেশনিং ব্যবস্থা চিন্তা করতে পারি কিনা, সেটা একটা বাজেটে থাকতে পারে। আরেকটা সেটা হলো যে সেটা আমাদের বিবিএস এর SVRS সার্ভের কথাই বলি, আর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কথা বলি বা বিশ্বব্যাংকের কথাই বলি, তারা কিন্তু সব সার্ভেতে দেখাচ্ছে যে আমাদের সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কিন্তু একটা খাদ্য প্রাপ্তিতে অবনমন হয়েছে, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তায় ভুগছে অনেকে। এক্ষেত্রে আমরা যদি চিন্তা করতে পারি যে আমাদের বাচ্চাদের জন্য মিড ডে মিল, এটার জন্য যদি একটা বরাদ্দ রাখা হয়, সেটাও আমরা চিন্তা করি। সুতরাং সামাজিক সুরক্ষা খাতগুলোকে আমাদের এটাকে কিন্তু আমাদেরকে সুসংহত করতে হবে। আবার অন্য দিক থেকে যেটা আইএমএফও বলছে
যে আমাদের ভর্তুকি ইত্যাদিকে একটা পুনর্বিবেচনা করা দরকার, সেটার একটা পুনর্বিন্যাস করা দরকার, সেটা আমরা অস্বীকার করি না। যেমন রপ্তানি খাতে অলরেডি কিন্তু রপ্তানিকারকরা যারা নাকি কিছুদিন আগেও 86-87 টাকা করে ডলারের এগেনস্টে পাচ্ছিলেন, তারা এখন 117 টাকা পাচ্ছেন। সুতরাং সেখানে আবার একটা পুনর্বিবেচনা করা সম্ভব। রেডিমেড গার্মেন্টসে আমরা যেমন দেখছি যে বৈশ্বিক বাজারে কটন বহির্ভূত যে ম্যানমেড ফাইবার, সেই বাজারটাই সবচেয়ে বেশি বাড়ছে। তাহলে সেখানেও কিন্তু আমাদের যে প্রণোদনা, এই প্রণোদনাগুলোকে আমরা আবার পুনর্বিন্যাস করতে পারি। অন্যান্য খাতে বন্ড সুবিধা ইত্যাদি বাড়িয়ে কিভাবে আমরা রপ্তানি আরও বাড়াতে পারি, সেদিকটাতে আমাদের নজর দেওয়া দরকার বলে মনে হয়। আর বিভিন্ন খাতওয়ারি আমরা যদি ধরি, তো তাহলে এবার আমার মনে হয় যে আমাদের কিছুটা তো সংকোচনমূলক বাজেট আসছে, বোঝাই যাচ্ছে। মূল্যস্ফীতির নিরিখে বাজেটের সাইজ কমই হবে গতবারের তুলনায়, সেটা ঠিক আছে। আমার মনে হয় যে আমাদের এবার উচ্চ প্রবৃদ্ধিকে অ্যাঙ্কার না করে, মূল না ধরে কিভাবে অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা স্থিতিশীল করতে পারি, সেদিকটাতে নজর দেওয়া, নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে নির্বাচিত হওয়া, সাবধানতা সতর্কতা অবলম্বন করা, চলমানগুলোকে তাড়াতাড়ি শেষ করা। সামগ্রিকভাবে বাজেট দিয়ে অর্থনৈতিক যে এখন যে একটা অনিশ্চয়তা, এটাকে সামাল দেওয়া যাবে না। বাট বাজেট একটা ভালো ইনস্ট্রুমেন্ট হতে পারে, কিন্তু এটার সাথে সাথে সুশাসন, সাশ্রয়ীভাবে আমাদের প্রজেক্টগুলিকে বাস্তবায়ন, সময় মতো বাস্তবায়ন, আমাদের প্রাতিষ্ঠানিক যেসব সক্ষমতা আছে, পাবলিক সার্ভিস ডেলিভারি যারা করে, তাদেরকে আমরা যদি শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু এ ধরনের একটা সংকোচনমূলক বাজেট যাতে করে আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান এটার উপরে বিরূপ প্রভাব না ফেলে, সেদিকটাতে আমাদের নজর দিতে হবে। জি স্যার, আপনি সংকোচনমূলক বাজেটের কথা বললেন এবং মাঝে বললেন ভর্তুকির কথা। ভর্তুকি কমানোর দাবি ছিল IMF এর, কিন্তু আমরা যদি একটু অন্যদিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক উপাদানগুলোতে ভর্তুকি যে কমানোর জায়গাটা ছিল, বা বাংলাদেশ সরকারকে কিন্তু একটা বরাদ্দ ভর্তুকির জন্য রাখতেই হয়, সেই রাখার সক্ষমতা বাংলাদেশে আছে কিনা সেটি একটি দেখার বিষয়। এবং আরেকটি হচ্ছে বিদ্যুৎ খাত, সেখানে ভর্তুকি কমানোর কথা বলছে, অন্যদিকে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। যদি বলি এবার 2024-25 জন্য 35,000 কোটি টাকা ভর্তুকি রাখা হচ্ছে, সেই জায়গাটিকে আসলে বাজেটে কিভাবে অ্যাড্রেস আপনাদের জায়গা থেকে করানো উচিত বলে মনে করছেন? না, দেখুন, ভর্তুকি একটা পুনর্বিবেচনা, পুনর্বিন্যাস একটা প্রয়োজন আছে, এটা আমরা অস্বীকার করি না। সেটা কোন খাতে এটা আমরা ভর্তুকিটা প্রত্যাহার করা উচিত, কোন খাতে ভর্তুকিটা অব্যাহত রাখা উচিত, এটা আমাদের দেশের অগ্রাধিকারের ভিত্তিতে এটা নির্ধারণ করতে হবে। IMF একসময় ঢালাওভাবে কৃষিখাত থেকে ভর্তুকি তোলার কথা বলতো, আজকাল কিন্তু এটা বলে না। তবে আমরা এটা মনে করি যে ভর্তুকি পুনর্বিন্যাস করলে কোন ফার্টিলাইজারটা বেশি ব্যবহৃত হয় কিন্তু প্রয়োজন নাই, কারণ সেখানে ভর্তুকি বেশি। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটা পুনর্বিবেচনার দাবি রাখে, যেটা IMFও বলেছে। এটা একটা। বিদ্যুতের কথা যদি আমি বলি, তাহলে আমাদের পৌনঃপুনিকভাবে বিদ্যুৎ আমাদের মূল্য বাড়ানো হচ্ছে। এখন তো আবার নতুন একটা ফর্মুলা করে এটাকে বাজারের সাথে সমন্বয় করারও একটা ফর্মুলা করা হয়েছে। কিন্তু সেখানে আমাদের প্রশ্নটা হলো যে বিদ্যুৎ খাতের যে ধরনের অপচয় হয়, এখানে যে ধরনের এই যে ক্যাপটিভ পাওয়ারগুলোকে বছরের পর বছর বিভিন্ন ভর্তুকি দেওয়া হচ্ছে, এই ধরনের পদক্ষেপের চাপটা এটা কেন ভোক্তার উপর এসে পড়বে? এই চাপের ফলেই কিন্তু বারবার এটাকে পুনর্নির্ধারণ করতে হচ্ছে। এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আগে যেরকম অন্তত জনশুনানি করত, সেই জনশুনানিও এখন বন্ধ হয়ে গেছে এক্সিকিউটিভ অর্ডারে। তো সেই সব জায়গাগুলোতে আমাদের অবশ্যই প্রশ্ন আছে যে বিদ্যুৎ খাতের বিভিন্ন ধরনের যেসব ব্যত্যয় বিচ্যুতি আছে, সেটা যাতে ভোক্তা, উৎপাদক, উদ্যোক্তাদের ঘাড়ে যাতে ফেলে না দেওয়া হয়, বরং এখানে গভীরভাবে বিশ্লেষণ করে দেখা দরকার কি কি কারণে এই ভর্তুকিটার প্রয়োজন পড়ছে, কোন জায়গায় এগুলো কমানো যায়, কারা বসে বসে ক্যাপটিভ এনার্জির এগুলোর ভর্তুকিটা খাচ্ছেন, এবং সেসব জায়গাগুলোতে আমার মনে হয় যে নীতি নির্ধারকদের একটা ভালোভাবে দেখা দরকার। সব কিছুর অদক্ষতা আমাদের ভোক্তা এবং তারপরে উদ্যোক্তা এবং আমাদের
যারা উৎপাদনকারী তাদের উপরে যখন দেয় তখন তাহলে কিন্তু ভোক্তা কল্যাণ কমে, আর উদ্যোক্তা এবং উৎপাদক কিন্তু তার প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে ফেলে। সুতরাং এটার অর্থনৈতিক কিন্তু পৌনঃপুনিক একটা নেতিবাচক প্রভাব পড়ে। সুতরাং এগুলো স্ট্র্যাটেজিক একটা কমোডিটি, বাজারের সাথে সমন্বয় করা হচ্ছে সেটা ঠিক, আবার একই সাথে আমরা জানি যে এগুলোর উপরে বড় ধরনের শুল্ক আরোপ করে সরকার আবার সেখান থেকে শুল্কও নেয়। সুতরাং বাজারের সাথে সমন্বয় করলে বাজারের সাথেই সমন্বয় করা দরকার, সেখানে বড় ধরনের শুল্ক আহরণ করে সেটা আবার জনগণের উপর চাপানো। হ্যাঁ, কিছুটা শুল্ক আহরণ করা এটা যেতে পারে, কিন্তু বাজারে যখন মূল্য বাড়ে তখন এগুলোকে একটু অ্যাডজাস্ট করে মানুষের কাছে যাতে সহনীয় হয় সেদিকটাও দেখতে হবে। সহনীয় জায়গায় আসছিলাম, সেটি হচ্ছে এই যে বিদ্যুতের মূল্য বাড়ছে এবং আপনি বলছেন নীতি নির্ধারকদের সেভাবে কাজ করতে হবে, মূল্যায়নটা করতে হবে, জবাবদিহিতার জায়গাটা থাকতে হবে যাতে ভোক্তার উপরে না এসে পড়ে। কিন্তু আমরা দেখছি যে বিদ্যুতের দাম বাড়ানোর পরে আমাদের বাজার ব্যবস্থা যদি মনিটরিংটা দেখি, মানে মুখে উচ্চারণ করার আগে আমাদের বাজার ব্যবস্থার একটা টালমাটাল দেখা যায়, যার কারণে যদি আমি একটু অন্য ভাষায় বলি যে দারিদ্র, আমরা জ্বালানি দারিদ্র্যের মধ্যে পড়ছি, আমরা নগদ দারিদ্র্যের মধ্যে পড়ছি। সেই জায়গা থেকে কি মানে কোনোভাবে যদি আমরা কোনো কিছুর বিচ্যুতি ঘটে আমরা তো আবারও মূল্যস্ফীতির মধ্যে পড়তে পারি কি? আমাদের তো চলমান যে অবস্থা তাতে গত 2 বছরে কিন্তু আমাদের মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিটের কাছে আছে। এখন টার্গেট করা হয়েছে যে আমাদের জুনে হয়তো 7.5% বা ডিসেম্বরে এটা 6.5%-এ নিয়ে যাওয়া হবে। কিন্তু আমরা যদি হিসাব করে দেখি অলরেডি এটাকে ইকোনমিক্সে বেজ এফেক্ট বলে, যে অলরেডি কিন্তু বেজ অনেক উপরে উঠে গেছে। তারপরে যদি কিছুটা মূল্যস্ফীতির হার যদি কমেও মূল্য স্তরটা কিন্তু অনেক উপরে থেকে যাবে। এই হিসাবটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কিন্তু তারপরও মূল্যস্ফীতি আমাদের কমানোর দিকে আমাদের আস্তে আস্তে যেতে হবে, সেইটা থেকে অস্বীকার করা যায় না। তো এখন এই যে মূল্যস্ফীতির যে চাপ, এই চাপটা কেবলমাত্র আমরা যদি ভোক্তা বা উৎপাদকদের কাছে এটা যদি দিয়ে দেই, যদি এইটার মূল কারণ যেই জায়গায়, সেই কারণগুলোকে আমরা যদি না দেখি, তো তাহলে কিন্তু এটা একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা পড়ে যাব এবং মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। মূল্যস্ফীতি কেবলমাত্র যে মনিটারি একটা ফেনোমেনা, বা বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি করে দিলেন জানুয়ারি মাসে এবং তারপরে আমাদের মূল্যস্ফীতি কমবে, সেটাও কিন্তু না। সেটার একটা প্রভাব আছে, কিন্তু সেটা পুরোটা না। বাজার ব্যবস্থাপনা আমাদের এখানে একদিকে তো হলো যে আমাদের যেহেতু টাকার অবমূল্যায়ন হচ্ছে, একটা আমদানিকৃত মূল্যস্ফীতির চাপ কিন্তু অর্থনীতিতে একটা অন্তর্নিহিতভাবে এটার মধ্যে থেকে যাচ্ছে। কিন্তু তারপরও এটা দিয়ে সবটা এক্সপ্লেন করা যাবে না। অনেক আমদানিকারক কিন্তু 120 টাকায় আগের থেকেই আমদানি করছিলেন। সুতরাং সেইটাও সরকার হয়তো তার যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো হয়তো তারা 110 টাকা করে কিনছিলেন, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু বাকি যেটা তারা বেশি দামে কিনছিলেন। সুতরাং সেইটার অজুহাত দেখিয়ে আবার একটা মূল্যস্ফীতি আরও উস্কে দেওয়া, সেটা বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। আমাদের আমদানি স্তর থেকে ভোক্তা স্তর বা উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তর, এই জায়গাটাতে যে বিভিন্ন যেসব নোডাল পয়েন্টগুলি আছে, ইন্টারমিডিয়ারিজগুলি, মধ্যস্বত্বভোগীরা আছে, তাদের উপরে তো নিয়ন্ত্রণ আমরা দেখছি যে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। যেসব সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে, সেটা বাণিজ্য মন্ত্রণালয় বলি বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলে, কম্পিটিশন কমিশন বলি, তাদেরকে কিন্তু আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। এটা হলো এক। দ্বিতীয় সেটা হলো যে আমাদের দেশে কিন্তু এই তথ্য উপাত্ত এগুলোর মধ্যে ঘাটতি আছে। ইভেন আমাদের কৃষিপণ্যের ক্ষেত্রে, আমাদের চালের ক্ষেত্রেও, আমাদের ধানের ক্ষেত্রেও আমাদের কৃষি মন্ত্রণালয়, আমাদের ফুড মিনিস্ট্রি, তাদের মধ্যে ঘাটতি আছে। সুতরাং এগুলো সমন্বয় দরকার। কখন আমদানি করতে হবে, স্টক কত রাখতে হবে, টিসিবি কখন ছাড়বে, এইসব বিষয়গুলোও কিন্তু এটা তো একটা বিজ্ঞানসম্মতভাবে করা উচিত। আমরা জানি ইন্ডিয়াতে এগ্রিকালচারাল প্রাইস কমিশন করা হয়েছে অনেক বছর আগে, বিকজ এটা সেন্সিটিভ। এখানে তথ্য উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তো আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে বাজারের উপরে অনেক কিছুই ছেড়ে দেয়। সো সেইটা না করে বাজার ব্যবস্থাপনাকেও শক্তিশালী করতে হবে। এটা এক বাজেটের ব্যাপার না। এখানে বাজেটের সাথে সাথে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার উৎকর্ষতা, বাজার ব্যবস্থাপনায় দক্ষতা, আমাদের প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করা, জবাবদিহিতা, এই বিষয়গুলোও আমাদেরকে নিয়ে আসতে হবে। জি, একটু রাজস্বের কাছে যাচ্ছিলাম। রাজস্ব আদায়টি আসলে কিভাবে সঠিকভাবে আদায় করা যায়, বাজেটে তার প্রস্তাবনাটা কেমন চাচ্ছেন?
যেমন আমরা দেখছি যে এনবিআর এর চেয়ারম্যান আমাদের সিপিডির যে প্রোগ্রাম হলো সেখানেও তিনি একটা হিসাব করেছেন যে আমাদের 15 মিলিয়ন মানুষের ট্যাক্স দেওয়ার সক্ষমতা আছে, সেখানে আমাদের 4 মিলিয়নের বেশি ট্যাক্স দেন না। সো এই ট্যাক্স নেটটাকে আমাদের বাড়াতে হবে অবশ্যই। কর ফাঁকির যে জায়গাগুলো সেগুলো আমরা যেটা প্রস্তাব দিয়েছি যে যদি ডিজিটালাইজেশন করা যায়, মানুষের ইন্টারফেসটা কমানো যায়, তাহলে কিন্তু অনেক আমরা এইসব সমস্যার সমাধান করতে পারি। আমরা অনেক সময় বলি যে আমাদের রেভিনিউ জিডিপি রেশিও বিশ্বের মধ্যে সর্বনিম্ন, এটা 8%-এর কাছাকাছি, কিন্তু পাবলিক যে রাজস্ব দেয় সেটা জিডিপি রেশিও কিন্তু এটা থেকে বেশি। আমরা এটা সবাই জানি, কারণ পাবলিক যেটা দেয় সেটার পুরোটা সরকারের কাছে যায় না। সুতরাং এই জায়গাগুলোতে তো আমরা কিন্তু যদি ফেস টু ফেস ইন্টারাকশানগুলোকে কমাতে পারি, ডিজিটালাইজেশনের সুবিধাগুলোতে নিতে পারি, আমদানি স্তরে কি হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন কি, ব্যাংকিং সেক্টরের ইনফরমেশন কি, তারপরে বিভিন্ন যারা রেজিস্ট্রেশন করছে যেমন রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, তাদের ইনফরমেশন কি, ওগুলোর সাথে যদি এনবিআর এর যদি একটা ইন্টারফেস করা যায়, একটা ইন্টার অপারেবল সিস্টেম করা যায়, তাহলে কিন্তু আমরা অনেক কর ফাঁকি আমরা কিন্তু রোধ করতে পারি। ইন্ডিয়াতে যেমন একটা ইউনিক আধার কার্ড আছে, ওই আধার কার্ড নাম্বারটা যে কোনো এক্সপেন্ডিচার করতে গেলে সেটা দিতে হয়। তারপরে যখন ইনকাম ট্যাক্স যখন সাবমিট করে তখন কিন্তু তারা এটাকে ম্যাচ করে তখন কিন্তু ইনকাম ট্যাক্সের অফিসার ধরতে পারে যে উনি যেটা আয় হিসাবে বলছেন ওনার ব্যয়ের সাথে তো সেটা অসামঞ্জস্যপূর্ণ। সো এই যে টেকনোলজিক্যাল যেসব ইনোভেশনগুলি হচ্ছে এগুলোকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি, এটা হলো এক। আর এটা কাজে লাগালে আমাদের অপ্রত্যক্ষ কর থেকে প্রত্যক্ষ করের যে আদায় এটা আমরা বাড়াতে পারি। আমাদের দেশে তো প্রত্যক্ষ কর হলো 1/3, এটা তো খুবই রিগ্রেসিভ, এবং এটা একটা বড় কারণ আমাদের দেশের আয় বৈষম্য, ধন বৈষম্য, ভোগ বৈষম্য, আমাদের সম্পদ বৈষম্যের একটা বড় কারণ হলো যে আমরা তো ডাইরেক্ট ট্যাক্স নিতে পাচ্ছি না, ইনডাইরেক্ট ট্যাক্স পরে হলো সাধারণ জনগণের ঘাড়ের উপরে। সো এইসব টেকনোলজিগুলো ব্যবহার করলে আমার মনে হয় যে এটা সম্ভব যে আমাদের রেভিনিউটাকে আমরা বাড়াতে পারি। আমরা আশা করব যে এইবারের বাজেটে এনবিআরের জন্য যথেষ্ট পরিমাণের অর্থায়ন থাকবে, তার প্রযুক্তি, তার যে হিউম্যান রিসোর্স ক্যাপিটাল, মানব সম্পদ উন্নয়ন, এগুলোর ক্ষেত্রে এনবিআরেরই হিসাব আছে যে পৃথিবীতে যত টাকা ট্যাক্সের জন্য কম খরচ করে বেশি আদায় হয় তার মধ্যে বাংলাদেশ হলো নাম্বার 1। সবচেয়ে কম টাকা খরচ করে সবচেয়ে বেশি আমরা কর আদায় করতে পারি। তো এইরকম একটা অবস্থায় এনবিআরের শক্তিবর্ধন এবং তার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তো বিনিয়োগটা আরও বেশি করা দরকার। তো আমরা আশা করব যে এইবারের বাজেটে সেটা থাকবে। এবারে বাজেটে থাকবে, বিনিয়োগের কথা বারবার উঠে আসছে। এখন যে ব্যাংকের টালমাটাল অবস্থা বা ব্যাংকের যে দেখতে পাচ্ছি ব্যাংকে মার্জ করা হচ্ছে, একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকে মার্জ করা হচ্ছে, সেখানে আসলে ভোক্তাদের বা আমাদের আসলে ভরসার জায়গাটি কোথায়, বিনিয়োগের জায়গাটি কোথায়? এখন মানুষ সঞ্চয়পত্র তুলে ফেলছে, হাতে টাকা চলে আসছে, তারা আর ব্যাংকে রাখতে ভরসা পাচ্ছে না, সেটিকে কিভাবে দেখছেন? না, মানুষ সঞ্চয়পত্র তোলার পেছনে অনেকগুলি কারণ আছে। একটা বড় কারণ হলো মানুষ এখন ডিসসেভিং করছে। অনেকে মূল্যস্ফীতির চাপে তারা তাদের যে সঞ্চয় আছে সেটা ভেঙে খাচ্ছেন, সুতরাং সেইটা একটা বড় কারণ, একটা বিষয়। অন্য আরেকটা যেটা সেটা হলো যে আস্থার বিষয়। ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টরে বেশ কিছু সংস্কারের চেষ্টা করা হয়েছে, কিন্তু আবার আমরা দেখছি যে এক পা এগোই তো 2 পা পিছায়। ইন্টারেস্ট রেটকে বাজারের সাথে সমন্বয় করলো তো আবার 14%-এ এটাকে ক্যাপ করে দিল। কিছু কিছু ব্যাংকের সাথে জোর করে একটা সমন্বয় করার, মার্জার করার চেষ্টা করা হলো, ভালো ব্যাংক সেটাতে যেতে চায় না। সো এইসব বিষয়গুলি আছে। আমার মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দেশে খারাপ ব্যাংক যেগুলো আছে এগুলোকে এক্সিট করার একটা স্কোপ দেওয়া, সেটা দেওয়া, যাতে করে আবার একই সময় যাতে যারা সঞ্চয় করেছিলেন সেখানে সঞ্চয়কারী তাদের যাতে অসুবিধা না হয়, কিন্তু এক্সিটের একটা ব্যবস্থা থাকা উচিত। জোর করে ভালো ব্যাংকের সাথে খারাপ ব্যাংকের যদি একটা যদি সমন্বয় হয় তো তাহলে কিন্তু
খারাপ ব্যাংক ভালো হবে না, ভালো ব্যাংক খারাপ হয়ে যেতে পারে, এইসব বিষয়গুলো কিন্তু আছে। এবং শেষ পর্যন্ত তাদের যদি একত্র করে তাদের যে ব্যাড ডেট যেটা আছে এটাকে ক্লিন করার জন্য ওটা যদি আলটিমেটলি ট্যাক্স পেয়ারের ঘাড়ে ওগুলোকে আবার ফেলে দেয়, তো সেটাও তো আমাদের জন্য কাম্য না। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে হয়তোবা তাদের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এটা বাস্তবায়ন করতে যেয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এবং ভালো ব্যাংকগুলো কিন্তু এটার মধ্যে আসতে চাচ্ছে না। আর মূল কথা যেটা, সেটা হলো যে এই জায়গাটায় আমরা আসলাম কিভাবে। এই ব্যাংকগুলোকে বিশেষত ফোর্থ যে জেনারেশন ব্যাংক, থার্ড জেনারেশন ব্যাংক, এগুলোকে দেওয়ার সময় কিন্তু অনেকেই না করেছিলেন। ইভেন তখনকার দিনের গভর্নরও না করেছিলেন যে আমাদের এতটা দরকার নাই। লাইসেন্স বিক্রি করা হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল কনসিডারেশনে বিক্রি করা হয়েছে। সো আদি পাপটা তো ওখানেই হয়েছে। এখন আমরা এটাকে রেকটিফাই করার চেষ্টা করছি যে ব্যাংক দুর্বল হয়ে গেছে। ব্যাংক দুর্বল হলো কেন? এই হাজার হাজার কোটি টাকার যে এখান থেকে যে নিয়ে গেল, ঋণ খেলাপি করলো, সেসব ঋণ খেলাপির টাকা কোথায় গেল? এখানে তো আমরা জানি যে এটার একটা বড় অংশ চলে গেছে হলো দেশের বাইরে। তাহলে এটা কিভাবে গেল? এখানে জবাবদিহিতা কোন জায়গায়? এখানে অ্যান্টি করাপশন কমিশন, আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইউনিট থেকে শুরু করে এত যে আমাদের ইনস্টিটিউশনগুলি আছে, সেই ইনস্টিটিউশনগুলি তখন কি করেছেন? সো এই জায়গাগুলোতে আমরা যদি হাত না দেই, এই কসমেটিক বিভিন্ন ধরনের যেসব আমরা এখন করার চেষ্টা করছি, সেটা কিন্তু কাজে দিবে না। সো মূল জায়গা, গভর্নেন্সের জায়গাটা, সেটাকে শক্তিশালী করা, জবাবদিহিতাটা প্রতিষ্ঠা করা, যারা আইনের ব্যত্যয় করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এইটাতে যদি আমরা একটা দৃঢ় সিগন্যাল দিতে পারি, তাহলে কেবলমাত্র যে আমরা এগুলো সলভ করব তা না, আগামীতে যাতে এই ধরনের সমস্যা না হয় সেটাও কিন্তু আমরা সমূলে বিনাশ করতে পারবো। সো আমার মনে হয় যে সেই জায়গাটাতে, আর এখন বলা হচ্ছে যে উইলফুল নন উইলফুল, এটার মধ্যে একটা পার্থক্য করে, ইচ্ছাকৃত ঋণ, অনিচ্ছাকৃত ঋণ। সো এইসব জায়গাগুলোতে স্পষ্টতা আনা দরকার। এবং এগুলো কিভাবে করা হবে, যারা নাকি ইচ্ছাকৃতভাবে করেছেন তাদেরকে তো আমরা আগে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে, 2%, 2.5% দিয়েও আবার রেগুলারাইজ করা হয়েছে, আরও ঋণ নিয়েছেন, আবারও ডিফল্ট হয়েছে ইত্যাদি। এই যে একটা দৃষ্টিভঙ্গি, এটা থেকে যতক্ষণ আমরা বেরিয়ে আসতে না পারবো, এই আপনি যেগুলোর কথা বললেন যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, মার্জারের চেষ্টা করছে, ইচ্ছে হচ্ছে, এগুলো খুব কাজে লাগবে বলে আমার মনে হয় না। বিভিন্ন সমস্যার কথা বললেন এবং সমাধানের কথা বললেন, এবং শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই, এই যে সমস্যাগুলো বললেন এবং সমাধানের কথা বলবেন, এবারের বাজেটে আসলে চ্যালেঞ্জটা তাহলে কি হতে চলেছে? যে এই যে অ্যাড্রেস করা কোনো জিনিস, আমার বাজেটে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, কেন আমরা যদি দেখি বাজেটে যে আকারটা দেওয়া হয় তার 80% প্রয়োগ করা হয়, অনেক শতাংশ বাকি থেকে যায়। এখন পর্যন্ত 83% প্রয়োগ করা হয়েছে, বাকি থাকছে, চ্যালেঞ্জ বাস্তবায়ন হয়েছে। তো এই বাস্তবায়নের চ্যালেঞ্জটা কোথায় থাকবে? না, বাজেটের বাস্তবায়নটা তো আমাদের সামগ্রিক অর্থনীতির কর্মকাণ্ডের সাথেই এটা জড়িত। আমরা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি নেই, সেটার পুরোটা আমরা বাস্তবায়ন করতে পারি না। প্রথমে একটা রিভাইজ করি, ডাউনওয়ার্ড রিভাইজ, সেইটাও আবার বাস্তবায়িত পুরোটা করতে পারি না। সুতরাং এটার ফলে যেটা হয় সেটা হলো যে আমাদের প্রলম্বিত হয় বাজেটের এই যে প্রকল্প যেগুলো আমরা নেই, তার ফলে সেটার খরচ বাড়ে, তার ফলে সেটার দেখা যায় যে ঈপ্সিত যে রিটার্নগুলি আমাদের পাওয়ার কথা, ফাইন্যান্সিয়াল রিটার্ন, ইকোনমিক রিটার্ন, সেগুলো আমরা পাই না। সো এইবারের বাজেটে আমার মনে হয় যেহেতু একটা ব্যতিক্রমী একটা অবস্থায় এই বাজেটটা হচ্ছে, নতুন সরকার প্রথম বাজেট দিচ্ছেন, সুতরাং একটু নতুনভাবে চিন্তাভাবনা করার একটা সুযোগ আছে কিনা। সম্পদ আহরণ এবং সম্পদ বন্টন, সম্পদ বিতরণ, এগুলোতে বৈপ্লবিক পরিবর্তন এক বছরে করা যায় না, সেটা আমরা বুঝি, কিন্তু বাস্তবায়নের দিক থেকে এটার উৎকর্ষতা বিধান, শূন্য সহিষ্ণুতা, যে কোনো ধরনের এখানে ব্যত্যয় হলে আইনের আওতায় নিয়ে আসা, এই সিগন্যালগুলি যদি আমরা দিতে পারি, তো তাহলে আমার মনে হয় যে বাজেট বাস্তবায়নও ভালো হবে, আর এটা থেকে আমরা যে রেজাল্টটা পেতে চাচ্ছি সেটাও। তবে এটা বলবো আমি যে বাজেট কিন্তু হলো অর্থনীতির অনলি একটা অংশ। বাংলাদেশ সরকারের ব্যয় যদি 20 টাকা হয়, তাহলে বাকি প্রাইভেট সেক্টর মিলে 80 টাকা ব্যয় করে। এটাই হলো বাংলাদেশের জিডিপি। এখন এখানে আমরা যদি
সত্যিকারভাবে যদি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আবার আনতে আমরা চাই, তাহলে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে বাজেট বাস্তবায়নের উপরে তো জোর দিতেই হবে, কিন্তু সুশাসন, সুশৃঙ্খলতা ফিরিয়ে আনা, আমাদের বিভিন্ন ধরনের যেসব দুর্নীতি, ব্যত্যয়, বিপদ যেগুলো আছে, বিচ্যুতি আছে, সেগুলো, দেশের বাইরে যারা টাকা নিয়ে যাচ্ছে, হুন্ডি হাওলার সাথে যারা জড়িত, এইসব দিকগুলোকে মিলেই আমাদেরকে কিন্তু দেখতে হবে। তাহলেই যে ভালো অর্থনীতিটা আমাদের ছিল, যে একটা উচ্চ প্রবৃদ্ধি, স্থিতিশীল অর্থনীতি, নিম্ন মূল্যস্ফীতি, এই জায়গাটায় আমরা আরেকটা ভারসাম্যে ফিরে যেতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ সরকার তৃতীয় কিস্তির ঋণ পেতে চলেছে অতি শীঘ্রই, এবং সেই ঋণের জন্য আইএমএফ দিয়েছে কিছু শর্ত। এই একটি বছর 2024-25 অর্থ বছরে সেই শর্তগুলো আসলে বাংলাদেশ সরকার কিভাবে সামলে নেবে, কি পদক্ষেপ নিচ্ছে, বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে, বিভিন্ন সমাধানের কথা উঠে এসেছে, এবং সেটি বাস্তবায়নের চ্যালেঞ্জের কথা উঠে এসেছে। এখন দেখার অপেক্ষা জনগণ এই বাজেট থেকে কি পাচ্ছে, ঋণ শর্ত থেকে কিভাবে সমাধানের পথে বাংলাদেশ সরকার হাঁটছে, এবং নির্বাচনী সরকারের এবারের প্রথমই বাজেট, সে বাজেট আমরা কি পেতে চলেছি। সকলকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।